খুলনায় রাজনৈতিক ছায়ায় হয় দখল, চাঁদাবাজি। এই বিভাগীয় শহরটিতে জনগণের বন্ধু না হয়ে কখনো কখনো মানুষের আতঙ্কের কারণও হয়েছে পুলিশ সদস্যরা। শহর জুড়ে অনুসন্ধান চালিয়ে এরকম নানা তথ্য তুলে এনেছেন সহকর্মী মাহমুদুল হাসান। তাকে নিয়েই আজকে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। মাহমুদুল হাসান, খুলনার অপরাধ জগৎ নিয়ে আপনার ধারাবাহিক প্রতিবেদন গত 4 দিন ধরে আমরা দেখছি, প্রথম আলোতে একদম প্রথম পাতায় ছাপা হচ্ছে। আমরা আপনার প্রতিবেদন থেকে জানতে পারলাম খুলনার অপরাধ জগতে সন্ত্রাসীরা তো আছেই, এছাড়া কোনো জায়গাতে দেখা যাচ্ছে রাজনীতিবিদদের একটা সংশ্লিষ্টতা পাওয়া গেছে, আবার প্রশাসনেরও এক রকমের সম্পর্ক বা জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। এবং আজ তো এক পুলিশ কর্মকর্তার নামেই আপনি প্রতিবেদনটি করেছেন। তো সেই বিষয়টিতে আসবো, তার আগে জানতে চাই সরেজমিনে আসলে আপনি খুলনায় কি পরিস্থিতি দেখেছেন? এখন খুলনা নিয়ে আমরা যখন কাজ শুরু করি, খুলনা নিয়ে আমাদের কাজের শুরুটা ছিল যে 5 তারিখের গত জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা সবচাইতে বেশি খুনের ঘটনা কিন্তু আমরা খুলনায় দেখেছি। এবং সেই ঘটনাগুলো যে তখন শুরু থেকে ঘটে, তো দেখা গেছে যে প্রকাশ্য মানুষকে গুলি করে মারা হচ্ছে, আদালত পাড়ায় কাউকে গুলি করে মারা হচ্ছে, কাউকে এভাবে একের পর ঘটনা ঘটছে। তো সে কারণেই মূলত আমরা অনুসন্ধানটি শুরু করি যে এখানে আসলে পরিস্থিতিটা কী। তো আমরা যখন অনুসন্ধানে খুলনাতে গিয়েছি, তখন সেখানে গিয়ে দেখা গেল যে চিত্রটি এতই খারাপ, যেখানে আইন শৃঙ্খলা বলতে আসলে মানুষের মধ্যে এমন এক ধরনের ভয় ভীতির পরিবেশ তৈরি হয়েছে যে মানুষ এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা হারাচ্ছে। এই হারানোটা কয়েকটি কারণ আছে। সেটি হলো যে খুলনার পরিস্থিতিটি এমন হয়েছে যে একের পর এক যখন খুনোখুনির ঘটনাগুলো ঘটছিল, সেখানে দেখা গেল যে যখন এই খুনোখুনির ঘটনাগুলোর পরে যেই সন্ত্রাসী গ্রুপগুলো, আমরা 9টি সন্ত্রাসী গোষ্ঠীর কথা আমরা বলেছি যে তারা এই খুনোখুনির অধিকাংশ ঘটনাতেই তারা সম্পৃক্ত ছিল। এবং যে ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করে তারা তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এক গ্রুপ আর এক গ্রুপকে হুমকি দেয়, কখনো কখনো দেখা গেছে তারা বিভিন্ন তৎপরতা চালায় এবং সেগুলো তারা প্রকাশ করে। এবং আরেকটি চিত্র দেখেছি যে তারা মাঝে মাঝে কিছু সামাজিক কর্মকাণ্ডও করে এবং সেগুলোও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। অথচ সবার চেহারা যখন দেখা যাচ্ছে, সবাইকে যেখানে শনাক্ত করার সুযোগ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবং একের পর এক খুনের ঘটনা কিন্তু সেখানে আছেই। এবং এখন কথা হচ্ছে যে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো কিভাবে তৎপর হলো, সেটি গিয়ে আমরা দেখতে পেয়েছি যে এর পেছনে একটি অর্থনৈতিক ব্যাপার জড়িত আছে। অর্থনৈতিক ব্যাপারটি কয়েকটি ভাবে, একটি হচ্ছে যে মাদকের নিয়ন্ত্রণ, 2 নম্বরে হচ্ছে যে সেখানে চাঁদাবাজির একটি বড় ঘটনা আছে, 3 নম্বর হচ্ছে দখল বাণিজ্য আছে। এভাবে নানা ঘটনা মিলে সেখানে একটা অপরাধের একটা অর্থনীতি তৈরি হয়েছে। এবং এই যত সন্ত্রাসের ঘটনা দেখছি, সেখানে কিন্তু এই ঘটনাগুলো বারবার আমরা দেখেছি যে এই কারণেই সেখানে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে প্রচুর টাকা চলে এসেছে এবং সেখানে তাদের হাতে অস্ত্র আছে। এবং খুলনার সন্ত্রাসীরা খুলনার বাইরে গিয়েও বিভিন্ন ঘটনা ঘটিয়েছে, এমন তথ্য আমরা পেয়েছি। তো ফলে যেটি হয়েছে যে সেখানে অপরাধের এমন একটি মাত্রা তৈরি হয়েছে যেটি আসলে সাধারণ যে অন্যান্য অঞ্চলের যে অপরাধ, দেশের অন্যান্য অঞ্চলে যেখানে খুনোখুনির ঘটনাগুলো বা অন্যান্য অপরাধের ঘটনাগুলো, সেগুলো থেকে এই জায়গাটির ঘটনা একেবারেই একটা ব্যতিক্রম একটি চিত্র আমরা সেখানে দেখেছি। আমরা তো জানি যে খুলনা বললে একটা সময় ছিল এরশাদ শিকদারের নাম আসতো, তার ত্রাস সবাই ভয় পেত। এবং এরপর তো তিনি সাজা পেয়েছেন, একটা দীর্ঘ সময়ও পেরিয়ে গেছেন। তারপরেও কেন আসলে খুলনার এমন পরিস্থিতি, এর পেছনে কি? দেখুন, এরশাদ শিকদারের যে সময়টি ছিল, সেই সময়টি মূলত এরশাদ শিকদার কিছু কিছু এলাকা ঘিরে তার এক ধরনের বিশেষ আধিপত্য ছিল। এবং এরশাদ শিকদারের সেই সময়টিতে দেখা গেছে যে যেই ঘটনার যে ব্যক্তি এরশাদ শিকদার এবং তাকে ঘিরে যে অপরাধ বলা হয়, সেটি কিন্তু একটি পরিবেশ। আর এখনকার যে পরিবেশটি তৈরি হয়েছে, সেটি কোনো একক কোনো বিষয় নয়। সেখানে আমরা দেখছি যে এর সঙ্গে বিভিন্ন পক্ষও সেখানে জড়িত হয়ে গেছে। এবং অবস্থাটি এমন হয়েছে, সন্ত্রাসী গ্রুপগুলো নিজেদের মধ্যে বিভিন্ন সময় দ্বন্দ্বে জড়াচ্ছে এবং একে অপরকে গুলি করছে, একে অপরকে গুলি করে মেরে ফেলছে, বা এই ধরনের একটি পরিবেশ সেখানে তৈরি হয়েছে। এই জন্য এটি এখন আর কোনো একক ব্যক্তিকেন্দ্রিক অপরাধ সেখানে নেই। অপরাধের মাত্রাটি এখন অনেক বেশি বিস্তৃত হয়েছে। এবং এর সঙ্গে তাদের হাতে যেহেতু নগদ অর্থের একটি যোগানের ব্যবস্থা তৈরি হয়েছে, যেমন আপনি দেখবেন আমরা খুলনায় যখন দখলের যে প্রতিবেদনটি করেছি, আমাদের দ্বিতীয় পর্বে গিয়েছে, সেখানে আমরা দেখেছি যে এই দখলের সঙ্গে এবং চাঁদাবাজির ঘটনাগুলোর সঙ্গে কীভাবে সন্ত্রাসী গোষ্ঠীগুলো তারা কাজ করছে। এবং অনেকগুলো উন্নয়ন কাজ, যেই যখন সিটি কর্পোরেশন যখন উন্নয়ন কাজ হচ্ছে, সেই জায়গাগুলো থেকে তারা বাধা সৃষ্টি করছে, সেখানে তারা টাকা চাচ্ছে। এবং যে এমনও হয়েছে যে শুধুমাত্র যে সরকারি কাজ অথবা হচ্ছে যে তাদের থেকেই টাকা চাওয়া হচ্ছে, চাঁদা চাওয়া হচ্ছে, বিষয়টি এমন নয়। এমনও হয়েছে যে এই ব্যক্তিরা
যখন তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা বিভিন্ন ব্যক্তির বাড়িতে গিয়েও কিন্তু চাঁদা দাবি করছে, সেই ঘটনাগুলোও আছে। ফলে দু ধরনের চিত্র আসলে এখানে তৈরি হয়েছে, এবং এই চিত্রটি তৈরি হওয়ার কারণে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের ভীতি, এবং এটি হচ্ছে যে এরশাদ শিকদার যেই সময়কালীন যেটি ছিল সেটির থেকে এটি কিন্তু সম্পূর্ণ একটা আলাদা একটি প্যাটার্ন, তৈরি আলাদা হয়েছে। একটি ধরন কিন্তু এখানে তৈরি হয়েছে, সেটির সাথে এখন বর্তমান চিত্রের সঙ্গে মেলানোর সুযোগ কম। আপনার প্রতিবেদনে উঠে এসেছে যে রেলের জায়গা দখল সহ চাঁদাবাজি এবং মাদকের বিরাট সাম্রাজ্য খুলনাতে। তো এই যে দখল, চাঁদাবাজি এবং মাদকের সাম্রাজ্য, এর পেছনে কি কোনো রাজনৈতিক বলয় আছে কিনা বা রাজনৈতিক কোনো শক্তি আছে কিনা? এবং খুলনার সবচাইতে ভয়ের যে জায়গাটি সেটি হলো যে আমরা যখন প্রতিবেদনটি করি, আমরা যখন এই অনুসন্ধানটি করি, সেখানে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর এক ধরনের পৃষ্ঠপোষকতা এই সন্ত্রাসী গ্রুপগুলোর পেছনে আছে, এবং কখনো কখনো সন্ত্রাসী গ্রুপগুলোকে তারা ব্যবহারও করছে তাদের ব্যক্তির প্রয়োজনে এবং তাদের ব্যক্তিগত স্বার্থের প্রয়োজনে। এবং আপনি সবচেয়ে আমরা যেটি দেখেছি যে বিশেষ করে সেখানে একটি রাজনৈতিক দল একটি অঙ্গ সংগঠনের কথা আমরা বলেছি, সেখানে বিভিন্ন পর্যায়ে সন্ত্রাসী গ্রুপ তাদের লোক সেখানে নিয়োগ দিয়েছে, এরকম কিন্তু একটি ব্যাপার এসেছে। এবং আরেকটি ব্যাপার হলো যে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো এবং এই দখলের সঙ্গে যারা জড়িত, এবং যখন অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে তাদের বিরুদ্ধে আটকাদেশ দেওয়া হয়েছিল যে 3 ব্যক্তির বিরুদ্ধে, তারাও কিন্তু একটি রাজনৈতিক দলের তারা সদস্য এবং তারা পদধারী নেতা। ফলে দেখা গেছে যে এই যে অপরাধের অর্থনীতিটি তৈরি হয়েছে এবং সেখানে যে অপরাধের যে চিত্রটি দেখা গেছে, তার সঙ্গে কিন্তু রাজনৈতিক একটি যোগসাজশ সেখানে আছে, রাজনৈতিক যোগসাজশ। এবং সেটি এমনও আছে যে আমরা আজ যে প্রতিবেদনটি আমরা করেছি সেখানে আমরা দেখিয়েছি যে খুলনার একটি রাজনৈতিক দলের মহানগরের একজন শীর্ষ নেতা, তিনি একটি বিশ্ববিদ্যালয় দখলের প্রক্রিয়ার সঙ্গে তিনি জড়িত, এরকম একটি ব্যাপার কিন্তু এসছে। ফলে যেটি হয়েছে, একদিকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় পাচ্ছে, অন্যদিকে প্রশাসনিক একটি আশ্রয় প্রশ্রয় সেখানে আছে। কারণ প্রশাসনে এক ধরনের নিষ্ক্রিয়তা দেখা গেছে, প্রশাসনের নিষ্ক্রিয়তা তৈরি হয়েছে দুটো জায়গা থেকে। একটি জায়গা হলো যে কেউ কেউ আর্থিকভাবে লাভবান হচ্ছে সেখানে সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে, কেউ কেউ তাদের কাছে যাচ্ছে। এবং আমরা এমনও তথ্য পেয়েছি যে অভিযানের আগে সন্ত্রাসী গ্রুপগুলো জেনে যাচ্ছে, জেনে যাওয়ার ফলে সেখানে এমনও হয়েছে যে তারা আগে ভাগে সেখান থেকে চলে গিয়েছে, পলায়ন করেছে। ফলে যেটি অপরাধীদের কিন্তু ধরা যায়নি। তো এই চিত্রটি কিন্তু খুলনাতে আমরা খুব ভয়াবহভাবে আমরা দেখেছি। এবং এর কারণে যেটি হয়েছে, অপরাধের যেই বৃত্তটি তৈরি হয়েছে সেখানে দেখা গেছে যে এর মধ্যে একদিকে যেমন সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে, অপরদিকে সেখানে রাজনৈতিক দলগুলোর সেখানে এক ধরনের নেতাকর্মীদের এক ধরনের সম্পৃক্ততা আছে, অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের তাদের এক ধরনের স্বার্থগত জায়গা তৈরি হয়েছে। ফলে যেটি হয়েছে যে এই ত্রিমাত্রিক যে সমীকরণ, এই সমীকরণে এসে অপরাধটি এমন একটি মাত্রায় পৌঁছেছে যেটি সাধারণ অপরাধের জায়গায় আর নেই। ফলে এই জায়গাটি একটি বিশেষভাবে এই জায়গাটিকে বিবেচনা করার মতো অবস্থা সেখানে তৈরি তৈরি হয়েছে। হয়েছে। মাহমুদুল, আপনার আজকের প্রতিবেদনে একজন পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে এবং তার যে সমস্ত অপরাধের কথা বিষয় উঠে এসেছে, তাতে মনে হচ্ছে যে তিনি আসলে সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছেন। তো আসলে তার নামটা কেন আসলো, কিভাবে আসলো, একটু আপনি যদি আজকে বিশ্লেষণ করতেন এই মুহূর্তে। খুলনায় গিয়ে আমরা যখনই অপরাধের ঘটনাগুলো নিয়ে আমরা অনুসন্ধান করেছি, আমরা সেখানে এর পেছনে পৃষ্ঠপোষকতার কথাটি আমি বলেছি যে কিভাবে পৃষ্ঠপোষকতা সেখানে পৃষ্ঠপোষকতা দেওয়া হয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে। যেমন যখন আমরা মাদকের নিয়ে কাজ করেছি, তখন মাদকের সেখানে দেখা গেছে যে এমন 5 থেকে 7 জন ব্যক্তি আছেন যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যে এই ব্যক্তিরাই মাদকের পুরো সিন্ডিকেটই তারা নিয়ন্ত্রণ করছেন। এর মানে খুব ইন্টারেস্টিং, মানে মামলা নেই কিন্তু syndicate মামলা নেই। নেই কিন্তু নিয়ন্ত্রণটি তাদের নিয়ন্ত্রণ হাতে। করছে। এর মানে হচ্ছে যে তারা সমাজে তাদের এমন একটি অবয়ব আছে এবং সমাজে তাদের এমন একটি পরিচিতি আছে যেখানে তারা খুবই এক ধরনের ভালো মানুষই বা হচ্ছে যে সমাজের প্রভাবশালী মানুষ এমন হিসেবে তাদের পরিচয় আছে, ফলে তাদেরকে কিন্তু ধরা যাচ্ছে না। আর এই কর্মকর্তার ক্ষেত্রেও আমরা যেটি দেখেছি, যখন আমরা কথা বলেছি, আমরা ভুক্তভোগীদের সঙ্গে যখন আমাদের কথা হয়েছে, তারাও কিন্তু একই কথা আমাদেরকে বলেছেন। ভুক্তভোগীরা আমাদেরকে বলেছেন যে বিভিন্ন ঘটনায়, যেমন কাউকে মিথ্যা মামলা দেওয়া, কাউকে তুলে নিয়ে যাওয়া, কাউকে হুমকি দেওয়া, এই ধরনের বিভিন্ন ঘটনায় এই পুলিশ পরিদর্শক যিনি তৈমুর, তার নামটি এসেছে। এবং সবচাইতে যেটি এখানে একটি বিষয় বলার আছে সেটি হলো যে গোপালগঞ্জে যখন সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি যে রিসোর্টটি করেছিলেন, সেই রিসোর্টটি নিয়ে প্রথম আলো অনুসন্ধান করেছিল যে রিসোর্টটির জায়গাটি সংখ্যালঘুদের থেকে সেই জমি নিয়ে জোর করে
তাদেরকে ভয় ভীতি দেখিয়ে সেই রিসোর্টের জায়গাটি জমিগুলো কেনা হয়েছিল এবং সেই জমি কেনার পুরো কাজটি করেছেন তৈমুর ইসলাম। সেটি কিন্তু সেখানকার যারা ভুক্তভোগী তারা আমাদেরকে তখন জানিয়েছিলেন। ফলে তৈমুর কিন্তু তখনই তিনি আলোচনায় এসেছেন যে একজন পরিদর্শক তিনি কিভাবে তখনও এত বেশি ক্ষমতাধর হয়ে উঠলেন। মূলত তখন বেনজির আহমেদের ছত্রছায়ায় সেটি হয়েছে। আবার 5 তারিখের পরে গিয়ে দেখা গেল সেই তৈমুর ইসলামে নতুন করে তিনি আলোচনায় এলেন কিভাবে, তার বাড়ি হচ্ছে খুলনাতে, তিনি খুলনাতেই বড় হয়েছেন, পড়াশোনা করেছেন এবং খুলনাতেই এসেই তিনি এখন আবার চাকরি করছেন। এবং 5 তারিখের পরে যেখানে অতীতে যে সমস্ত কর্মকর্তাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা কিন্তু একটু স্বাভাবিকভাবেই তারা একটু ব্যাকফুটে আছেন, কিন্তু তৈমুর ইসলামের ক্ষেত্রে দেখা গেল সেটি একটি ব্যতিক্রমী একটি চিত্র আমরা সেখানে পেলাম এবং তিনি সেখানে নতুনভাবে একটি প্রভাব বলয় তৈরি করলেন। এবং তার বিরুদ্ধে যখন পুলিশের একটি অভ্যন্তরীণ তদন্ত হলো সেখানে অনেকগুলো অপরাধ, যেখানে অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে এসছে এবং সেখানে পরবর্তীতে এই তদন্তের পরে খুলনা মহানগর পুলিশ থেকে সুপারিশ করা হয়েছিল যেন তাকে অন্যত্র বদলি করা হয়। এরপর তাকে স্ট্যান্ড রিলিজ করা হলো, মানে তাৎক্ষণিকভাবে তিনি অবমুক্ত হবেন। কিন্তু দেখা গেল তিনি সেখানে ট্যুরিস্ট পুলিশে যাবেন, কিন্তু ট্যুরিস্ট পুলিশে না গিয়ে তিনি সেখানেই থেকে গেলেন। এর ফলে যেটি হয়েছে যে এবং থেকে যাওয়ার পরে পরবর্তীতে এভাবে 4টি অর্ডার হলো, সেখান থেকে তিনি আবার তদবির করলেন, সংশ্লিষ্ট যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি বলছি। এবং দেখা গেল যে সেখান থেকে তিনি খুলনা আবার তাকে খুলনা রেঞ্জে বদলি করা হলো, আবার খুলনা রেঞ্জ থেকে আবার তিনি সেই অর্ডারও বাতিল করা হলো, মানে 4টি অর্ডার হয়েছে তাকে এখানে রাখার জন্য। ফলে যেটি হয়েছে যে তিনি যেহেতু তিনি স্থানীয়ভাবে স্থানীয় ছেলে, ফলে তার একটি বলয় সেখানে তৈরি হয়েছে, একটি পরিচিতি তৈরি হয়েছে এবং তিনি নিজস্ব একটি বলয় তৈরি করেছেন। ফলে যেটি হয়েছে ঊর্ধ্বতন অনেক কর্মকর্তারাও তার ভয়ে ভীত থাকেন এবং আমরা অনেকের সঙ্গে আমরা কথা বলেছি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তারাও কিন্তু তৈমুরের ব্যাপারে কেউ কথা বলতে রাজি হননি এবং তারাও কিন্তু কেউ কোনো কথা বলতে চাননি, তারা বলেছেন যে আমরা এই বিষয়ে কথা বলতে পারবো না। মানে একটা ব্যাপার হলো যে একজন পরিদর্শককে ঘিরে বিভিন্ন ধরনের অপরাধের ঘটনায় পৃষ্ঠপোষকতার বিভিন্ন অভিযোগ সেগুলো আমরা পেয়েছি। ফলে এটি নিয়ে যখন আমরা অনুসন্ধান করেছি এবং সেখানে দেখেছি যে তিনি এই ঘটনাগুলোর সাথে মানে কিভাবে আসলে প্রশাসনিকভাবে সন্ত্রাসীদের একটি যোগসাজশ অথবা এই অপরাধগুলো হয়ে থাকে তার একটি কেস স্টাডি, তার একটি উদাহরণ কিন্তু এই তৈমুর ইসলামের মাধ্যমে আমরা পাই। আচ্ছা, তৈমুরের বিরুদ্ধে এত অভিযোগ, তার বিরুদ্ধে কি কোনো বিভাগীয় কোনো তদন্ত হয়েছে কিনা? বিভাগীয় তদন্ত হয়েছে এবং এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন সময় প্রায় 8টি শাস্তির ঘটনা আছে এর মধ্যে, এবং এই ঘটনাগুলোর পরেও কিন্তু তিনি এক ধরনের বহাল তবিয়তেই ছিলেন এবং এখনও তিনি খুব দাপুটে অফিসার হিসেবেই সেখানে পরিচিত এবং সেখানে তার বিরুদ্ধে কথা বলার ব্যাপারে এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের ভয় আছে এবং খুলনা শহরে যে তার ব্যাপারে এক ধরনের আলোচনা আছে যে তিনি সবই করতে পারেন কিন্তু তাকে কেউ কিছু করতে পারে না, এরকম একটি আলোচনা কিন্তু খুলনা শহরে আছে। আচ্ছা, মাহমুদুল হাসান, আপনি দুর্দান্ত একটি ধারাবাহিক প্রতিবেদন আপনি উপহার দিলেন দেশের মানুষকে। তো আপনার এই ধারাবাহিক প্রতিবেদনের পরে আসলে সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হলো আর খুলনার চিত্রটাই বা কি? যখন আমাদের প্রথম প্রতিবেদনটি প্রকাশ হলো 9টি সন্ত্রাসী গ্রুপকে নিয়ে, এরপরে আমরা দেখেছি যে খুলনাতে কিছু অভিযান শুরু হয়েছে এবং খুলনা মহানগর পুলিশ এই অভিযানগুলো পরিচালনা করছে এবং এই অভিযানগুলোতে যাদেরকে ধরা হয়েছে এখন পর্যন্ত 2 শতাধিক ব্যক্তিকে এই সব অভিযানের মাধ্যমে ধরা হয়েছে, বিশেষ অভিযান তারা বলছে এটিকে। যদিও এই সকল অভিযানে বড় সন্ত্রাসীদের ধরার ঘটনা খুবই কম, আমরা দেখেছি যে ভবঘুরে মানুষ এবং কোথাও কোথাও যারা হচ্ছে ছিন্নমূল মানুষ, বিভিন্ন এই ধরনের ভাসমান অপরাধী, এই সংখ্যাটাই বেশি এবং কোথাও কোথাও হোটেলে রেড দিয়ে তাদেরকে তুলে আনা হয়েছে, এমন ঘটনাও আছে। ফলে বড় সন্ত্রাসীদের গ্রেপ্তারের ঘটনা খুবই কম, তবে একটি তৎপরতা আছে এবং বিভিন্ন জায়গাতে পুলিশ নতুন করে তৎপর হয়েছে এবং তারা সেখানে চেকপোস্ট বসাচ্ছে, রাতভর অভিযান করছে, দিনে অভিযান চলছে, একের পর এক অভিযানের ঘটনা আছে এবং পুলিশের অভ্যন্তরীণ তদন্ত আরও জোরদার করা হয়েছে। যেটা আমাদেরকে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন যে এবং যে সমস্ত কর্মকর্তা বা পুলিশ সদস্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং আজ আমরা যেটি শুনলাম যে সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো প্রতিনিধি খুলনাতে যেতে পারেন এবং তারা সেখানে গিয়ে যে সন্ত্রাসের বিরুদ্ধে এক ধরনের বার্তা সেটি তারা দিতে চান, যেন সেখানে এই যে ভয়ের একটি পরিবেশ তৈরি হয়েছে মানুষকে তারা আশ্বস্ত করতে চান যে ভয়ের কিছু নেই এবং আপনাদের এখান থেকে তাদেরকে মুক্তি দেওয়ার একটি চেষ্টা, হয়তো উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখা যেতে পারে। আজকে আমরা এখানেই থামতে চাই। মাহমুদুল হাসান, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম খুলনার অপরাধ জগৎ নিয়ে।
আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। থাকুন প্রথম আলোর সঙ্গে।